আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ বাই টিজে ফিটিকাইটস। টিজে ফিটিকাইটসের বইয়ের ইংরেজি যে রুলসগুলো আছে এগুলো বাংলা অনুবাদ সহ আমি ব্যাখ্যা করেছি। তো এটি হচ্ছে এই সংক্রান্ত আমার চতুর্থ লেকচার, যেখানে আমি আজকে রুল 101 থেকে 124 পর্যন্ত ব্যাখ্যা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমরা গতদিন 100 পর্যন্ত পড়েছিলাম, যেগুলো ছিল যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে বা জিরান ব্যবহার করতে হবে, অর্থাৎ কোথায় ইনফিনিটিভ কোথায় জিরান ব্যবহার করতে হবে সেগুলো পড়েছিলাম। তো আমরা আজকে পড়ব জিরান ব্যবহারের 101 হচ্ছে ইটস নো ইউজ, যার অর্থ হচ্ছে অকার্যকর বা কোনো ফলাফল নেই, এই অর্থে এটা ব্যবহৃত হয়। তো ইটস নো ইউজ টু ক্রাই লাইক এ বেবি হবে না, ইটস নো ইউজ যখন আসবে তার পরবর্তী যে ভার্বটি থাকবে তার সাথে অবশ্যই আইএনজি হবে, অর্থাৎ ইটস নো ইউজ ক্রাইং লাইক এ বেবি। 102 ইটস নো গুড, একই অর্থ, ইটস নো ইউজ এবং ইটস নো গুড প্রায় একই অর্থ। তো এগুলোর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ইটস নো গুড, এখানে গেট ভার্ব আছে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। ইটস নো গুড গেটিং অ্যাংরি অ্যাট ওয়ান্স। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে অধীর আগ্রহে কোনো কিছু অপেক্ষা করা বা অধীর আগ্রহে চাওয়া, তো সে অর্থে লুক ফরওয়ার্ড টু আমরা ব্যবহার করে থাকি। তো লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা জানি এমনিতে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, ইনওয়ার্ড টু, এগুলো আছে যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো এখানে হবে আই লুক ফরওয়ার্ড টু সিইং হিম সুন। দেয়ার ইজ নো হার্ম ইন, অর্থাৎ নো হার্ম ইন এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দের ইজ নো হার্ম ইন ভিজিটিং হিম নাও, অর্থাৎ তাকে এখন ভিজিট করার ক্ষেত্রে কোনো বাধা নেই বা কোনো সমস্যা নেই, সেই অর্থে এই সেন্টেন্সগুলো ব্যবহৃত হয় এবং পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখন আমরা পড়ব দ্য ইউজ অফ এ রং টেন্স, অর্থাৎ সেন্টেন্সে আমরা অনেক সময় টেন্স ভুল ব্যবহার করে থাকি। তো আমরা এগুলো সম্পর্কে আজকে জানব। 105 ইউজিং দ্য পাস্ট টেন্স আফটার ডিড ইনস্টেড অফ ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ ডিডের পরে, অর্থাৎ যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিড ব্যবহৃত হয় তো প্রশ্ন করার ক্ষেত্রে ডিডের পরে এখানে পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইনফিনিটিভ উইদাউট টু মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ করার পরে, বেসিক্যালি ডু ভার্ব দিয়ে নেগেটিভ ইন্টারগেটিভ করার পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, অর্থাৎ ইনফিনিটিভ উইদাউট টু মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এখানে ডিড ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা ভুল, কারণ হচ্ছে এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে আবার ভার্বের পাস্ট ফর্ম লেখা হয়েছে, সো এখানে হচ্ছে ভুল, এটা হবে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। টু মেক নেগেশনস, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে আমি যেটা বলেছি পূর্বে, অর্থাৎ আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে হবে, আই ডিড নট ওয়েন্ট হবে না, যেহেতু নেগেটিভ করা হয়ে গেছে ডিড দিয়ে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে একটা নোট আছে, আফটার দ্য অক্সিলারি ডিড দ্য প্রেজেন্ট ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ ভার্বের বেস ফর্ম মাস্ট বি ইউজড অ্যান্ড নট দ্য পাস্ট টেন্স অফ দ্য ইন্ডিকেটিভ, অর্থাৎ ইন্ডিকেটিভের পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না। The answer to a question beginning with did is always in the past tense, as did you see the picture? Yes, I saw the picture, or yes, I did. অর্থাৎ এটা বলা হয়েছে যে ডিড দ্বারা প্রশ্ন করলে এটার যে অ্যান্সার হবে, অ্যান্সারটাও সবসময় পাস্ট টেন্সে করতে হবে। অর্থাৎ ডিড ইউ সি দ্য পিকচার, তুমি কি ছবিটি দেখেছিলে? তো এটার অ্যান্সার হবে ইয়েস আই স দ্য পিকচার অথবা আই ডিড, অর্থাৎ ডিড ব্যবহার করতে হবে পাস্ট টেন্স অথবা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, এটা এখানে বলা হয়েছে। 106 ইউজিং দ্য থার্ড পারসন সিঙ্গুলার আফটার ডাজ ইনস্টেড অফ ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ ডাজের পরে ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহার করা যাবে না, শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে এটার মূল অর্থ। অর্থাৎ ডাজ দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য ফ্লাওয়ার্স হবে না, ডাজ যেহেতু করা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বেসিক্যালি, তো ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি বা নেগেটিভ করি এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে কথা। অর্থাৎ ডাজ দ্য গার্ডেনার ওয়াটার দ্য ফ্লাওয়ার্স, এখানে সেম দ্য ম্যান ডাজ নট ওয়াটার দ্য ফ্লাওয়ার্স, সে ফুলে পানি দেয় না, সেই অর্থে এখানে ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ডাজ ব্যবহার করার ফলে পরবর্তী ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আফটার দ্য অক্সিলারি ডাজ অ্যান্ড দ্য প্রেজেন্ট ইনডিফিনিট উইদাউট টু মাস্ট বি ইউজড, অর্থাৎ যেটা আমি বলেছি এটা এখানে লেখা হয়েছে এবং এগুলো ডাজ দিয়ে প্রশ্ন করলে উত্তরও হবে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ডাজ হি লাইক দ্য সিনেমা, ইয়েস হি লাইকস দ্য সিনেমা অথবা ইয়েস হি ডাজ।
অর্থাৎ ডাজ দিয়ে প্রশ্ন করলে উত্তরও ডাজ দিয়ে হবে অথবা প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট টেন্স করে করতে হবে। 107 ইউজিং দ্য থার্ড পারসন সিঙ্গুলার আফটার ক্যান মাস্ট এটসেট্রা ইনস্টেড অফ দ্য ইনফিনিটিভ উইদাউট টু। অর্থাৎ ক্যান মাস্ট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাস্ট মাইট নিড ডেয়ার এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আমরা জানি যে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস কিছুই হবে না, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন হি ক্যান স্পিক ইংলিশ, স্পিক্স হবে না, কারণ ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে আরও কিছু মডাল অক্সিলারি উল্লেখ করা আছে, আমি যেগুলো বলেছি এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তারপর 108 হচ্ছে রং সিকোয়েন্স অফ টেন্সেস, টেন্সের সিকোয়েন্সে ভুল করা। অর্থাৎ যেমন সিকোয়েন্স বলতে বোঝায় পরম্পরা বা ধারা বজায় রাখা আর কি। তো হি আস্কড মি হোয়াট আই এম ডুইং, এখানে হি আস্কড মি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হোয়াট আই এম ডুইং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে আছে, সো সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্সে হবে, এটাই হচ্ছে এখানে মূল কথা। অর্থাৎ সিকোয়েন্সটা ধরে রাখা, এটা হবে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এটা পাস্ট টেন্সে, এখানেও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ওয়েন দ্য ভার্ব ইন দ্য প্রিন্সিপাল ক্লজ ইজ ইন দ্য পাস্ট টেন্স অনলি এ পাস্ট টেন্স ক্যান বি ইউজড ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ আমি যেটা বলেছি এখানে একটা রুল আছে, নোট আছে, যেটা হচ্ছে যে বাট দিস রুল ডাজ নট অ্যাপ্লাই, এই রুলটা কার্যকর হয় না। অর্থাৎ ভার্ব প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব পাস্ট টেন্সে হবে, এই রুলটা কার্যকর হবে না কখন, যখন কোনো কোট থাকবে বা কোটেশন থাকবে। অর্থাৎ কোটেশন যদি উল্লেখ করা থাকে তাহলে কোটেশনটাকে যে টেন্সে আছে সেই টেন্সে ব্যবহার করতে হবে। টু ফ্যাক্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে বেসিক্যালি। টু ফ্যাক্টস দ্যাট আর ট্রু অ্যাট অল টাইমস, অর্থাৎ ফ্যাক্টস মানে ধ্রুব সত্য, যেগুলো চিরন্তন সত্য, যেমন প্রবাদ, এগুলোর ক্ষেত্রেও যদি পাস্ট টেন্সে থাকে প্রিন্সিপাল ক্লজের ভার্ব সেটাকে প্রেজেন্ট টেন্সেই করতে হবে। টু কম্প্যারিজনস অর্থাৎ তুলনা করার ক্ষেত্রেও আমরা এখান থেকে শিখলাম যে তুলনা করার ক্ষেত্রে, কোনো কোটেশনের ক্ষেত্রে আর কোনো ধ্রুব সত্য বা প্রবাদের ক্ষেত্রে যদি প্রিন্সিপাল ক্লজের বা পাস্ট টেন্সে থাকে তাহলে এটাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। যেমন হি সেইড আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, এই যে কোডটাকে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, এখানে সেইড পাস্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। হি সেইড দ্যাট লন্ডন ইজ এ গ্রেট সিটি, এখানে লন্ডন একটা গ্রেট সিটি, এটা হচ্ছে একটা ট্রু বা সত্য কথা বা সত্য ঘটনা, সেই ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। হি লাইকড ইউ মোর দেন হি লাইকস মি, এখানে পাস্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, কারণ হচ্ছে এখানে তুলনা বোঝানো হয়েছে। অর্থাৎ তুলনার ক্ষেত্রে কম্প্যারিজনের ক্ষেত্রেও পাস্ট টেন্সে থাকলেও ভার্বটি সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে। ভেরি ইম্পর্টেন্ট রুলস। Number 109 using shall or will instead of should or would in a subordinate clause, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে shall will ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে should এবং would। যেমন he said that he would come tomorrow, he will হবে না, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে আছে, এখানে would অথবা could ব্যবহার করতে হবে। তো shall and will change to should and would in subordinate clauses when the verb in the principal clause is in the past tense, অর্থাৎ আমি যেটা বলেছি প্রিন্সিপাল ক্লজের বা পাস্ট টেন্সে হলে shall will ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজে would অথবা could ব্যবহার করতে হবে। 110 using may instead of might in a subordinate clause, একই কথা। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি পাস্ট টেন্সে থাকে ভার্বটি তাহলে মাইট ব্যবহার করতে হবে মেয়ের পরিবর্তে। যেমন হি টোল্ড মি দ্যাট হি মাইট কাম টুডে, এখানে মে ব্যবহার করলে ভুল হবে। তো এখানে একটা নোট আছে, দ্য কনজাংশন দ্যাট ইজ নেভার প্রিসিডেড বাই এ কমা, অর্থাৎ এখানে এই যে দ্যাট আছে কনজাংশনটা, এখানে তারপরে কোনো কমা ব্যবহার করা যাবে না। নাম্বার 111 ইউজিং ক্যান ইনস্টেড অফ কুড, সেম ঘটনা। অর্থাৎ কেন ব্যবহার করা যাবে না, যখন প্রিন্সিপাল ক্লজের বা পাস্ট টেন্স থাকে তখন কুড ব্যবহার করতে হবে। 112 ইউজিং দ্য পাস্ট টেন্স আফটার দ্য সাইন অফ দ্য ইনফিনিটিভ টু, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না যখন ইনফিনিটিভ টু অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, এটাই বলা হয়েছে এখানে পাস্ট টেন্স করা যাবে না। হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে, কিকড হবে না, টু যেহেতু আছে তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। নাম্বার 113 ইউজিং দ্য পাস্ট টেন্স আফটার অ্যান অক্সিলারি ভার্ব ইনস্টেড অফ দ্য পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, এরপরে পাস্ট টেন্স ব্যবহার করলে ভুল হবে। যেমন আই হ্যাভ ফরগটেন টু ব্রিং মাই বুকস, এখানে হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, পাস্ট ফর্ম নয়, এটাই হচ্ছে এখানে মূল কথা।
নাম্বার 114, ইউজিং মাস্ট অর অট টু এক্সপ্রেস এ পাস্ট অব্লিগেশন, অর্থাৎ অতীতের যে কোনো বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট এবং অট ব্যবহার করা যাবে না। যেমন ইউ অট টু কাম ইয়েস্টারডে, এখানে অট হবে না, হয়তো ব্যবহার করতে হবে ইউ অট টু হ্যাভ কাম ইয়েস্টারডে। অট টু হ্যাভ এটা পাস্ট অব্লিগেশন বা অতীতের বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুড হ্যাভ ব্যবহার করা হয় অথবা হ্যাড টু ব্যবহার করা হয়। ইউ শুড হ্যাভ কাম ইয়েস্টারডে, ইউ হ্যাড টু কাম ইয়েস্টারডে, সবগুলোর অর্থই হচ্ছে এক, তোমার গতকালকে আসা উচিত ছিল, সেই অর্থে এখানে অট টু হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা হ্যাড টু ব্যবহার করতে হবে। একটা নোট আছে এখানে, বাট ইন ইনডিরেক্ট স্পিচ মাস্ট অ্যান্ড অট মে বি ইউজড অ্যাজ পাস্ট টেন্সেস, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে মাস্ট ব্যবহার করা যেতে পারে পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যেমন হি সেড হি মাস্ট ডু ইট, এখানে সেড পাস্ট টেন্সে আছে, তারপর আমরা মাস্ট ব্যবহার করাচ্ছি। অতীতের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, ডিরেক্ট স্পিচে নয়। 115, ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট ইনস্টেড অফ দ্য পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহার করাটা হচ্ছে ভুল। যেমন আই হ্যাভ সিন এ গুড ফিল্ম ইয়েস্টারডে, ইয়েস্টারডে যেহেতু আছে এখানে, তো এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এটাকে পাস্ট পারফেক্ট টেন্স করলে হবে না, অর্থাৎ আই সো এ গুড ফিল্ম ইয়েস্টারডে। তো দ্য পাস্ট টেন্স অ্যান্ড নট দ্য পাস্ট পারফেক্ট টেন্স শুড বি ইউজড ফর অ্যাকশনস কমপ্লিটেড ইন দ্য পাস্ট অ্যাট এ স্টেটেড টাইম, অর্থাৎ কোনো উল্লেখিত সময়ের মধ্যে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স নয়। আরেকটা নোট আছে, ওয়েন ইউর সেন্টেন্স হ্যাজ এ ওয়ার্ড অর আ ফ্রেজ ডিনোটিং পাস্ট টাইম লাইক ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ওয়ার্ক, লাস্ট ইয়ার, দেন, এগো, ওয়ান্স আপন এ টাইম, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এটাকে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যাবে না। 116, ইউজিং দ্য পাস্ট টেন্স ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট টেন্স ব্যবহার করাটাও ভুল। যেমন হচ্ছে এখানে আই স দ্য পার্থেনন অফ অ্যাথেন্স, এটা হবে না, আই হ্যাভ সিন, আমি দেখেছি, সেই অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, যেমন এখানে ব্যবহার করা হয়েছে। 117, ইউজিং দ্য পাস্ট টেন্স উইথ এ রিসেন্ট অ্যাকশন ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহার করাটাও ভুল হবে যদি রিসেন্ট কোনো ঘটনা হয় সেই ক্ষেত্রে। যেমন দ্য ক্লক স্ট্রাক, এটাকে পাস্ট টেন্সে করা যাবে না, দ্য ক্লক হ্যাজ স্ট্রাক, অর্থাৎ ঘড়িতে আঘাত করেছে, সেই অর্থে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। নাম্বার 118, ইউজিং দ্য সিম্পল প্রেজেন্ট ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করাটাও এখানে ভুল হবে। কখন? যখন আই এম ইন দিস স্কুল 2 years, অর্থাৎ এখানে সময়ের উল্লেখ আছে, আমি 2 বছর ধরে এই স্কুলে আছি, সেই অর্থে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আই হ্যাভ বিন ইন দিস স্কুল ফর 2 years বা 2 years, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। 119, ইউজিং দ্য সিম্পল প্রেজেন্ট ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট ইন দ্য অ্যান্সার টু সিন্স ক্লজ অফ টাইম, অর্থাৎ কোনো ক্লজে যদি সিন্স থাকে, ফর থাকে, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। সিন্স হি কেম উই আর হ্যাপি হবে না, সিন্স হি কেম উই হ্যাভ বিন হ্যাপি ব্যবহার করতে হবে, অর্থাৎ সিন্স যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। 120, ইউজিং দ্য সিম্পল প্রেজেন্ট ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, লুক 2 boys ফাইট, এখানে লুক বা এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে পরবর্তী অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। লুক 2 boys আর ফাইটিং, এখানে 2 boys ফাইট হবে না। তো এখানে একটা নোট আছে, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ অলসো ইউজড ফর অ্যাকশনস ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যতের ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়ে থাকে। যেমন সে ঢাকা যাচ্ছে, গো, লিভ বা কাম ভার্বের ক্ষেত্রে হি ইজ লিভিং ফর ইংল্যান্ড সুন, সে দ্রুতই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে, সেই অর্থে এখানে, অর্থাৎ খুব নিকট ভবিষ্যতে যাবে, সেই অর্থে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। 121, দ্য কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য টেন্স মিসইউজড, যেমন আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন নাও, এই যে আন্ডারস্ট্যান্ড একটা, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে কখনোই কন্টিনিউয়াস টেন্স, যেগুলোকে কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন ভার্বগুলো নিচে উল্লেখ করা হলো, যেমন আন্ডারস্ট্যান্ড, নো, বিলিভ, লাইক, লাভ, বিলং, প্রেফার, কনজিস্ট, মিন, হিয়ার, সি, এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না। যেমন আই এম হিয়ারিং ইউ, আই এম সিইং এ বার্ড, আই এম মিনিং দ্যাট, তারপর আই এম প্রিফারিং, এরকমভাবে এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। 122, ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসগত কোনো কর্মের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। যেমন এভরি মর্নিং আই এম গোয়িং ফর এ ওয়াক, এটা হবে না, যেহেতু প্রত্যেক দিন সকালে বলা হয়েছে, সেই অর্থে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক।
তারপর এখানে একটা নোট আছে, বাট দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মে বি এক্সপ্রেসড এ হ্যাবিচুয়াল অ্যাকশন ওয়েন ইউজড উইথ দ্য ওয়ার্ড অলওয়েজ অর উইথ দ্য ভার্ব ডিনোটিং এ কন্টিনিউয়াস স্টেট। হি ইজ অলওয়েজ taking in class, he is always talking in class. 123, using the verb to use for present habitual action, যেমন I used to rise at 6 every morning, এটাকে used to দিয়ে করা যাবে না, এটা একটা অভ্যাসগত কাজ, সেই অর্থে প্রেজেন্ট টেন্স এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, যেমন I rise at 6 every morning, অথবা এটাকে accustomed to, habituated to এগুলো দিয়ে করতে হবে, I am accustomed to rising at 6, অর্থাৎ আমি সকালে উঠতে অভ্যস্ত, সেই অর্থে এটাকে ব্যবহার করা যাবে। নোট, বাট ইন দ্য পাস্ট টেন্স দ্য ভার্ব টু ইউজ এক্সপ্রেসেস এ পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ অতীতের কোনো অভ্যাসগত কোনো কাজ বোঝাতে গেলে আমরা ইউজ টু ব্যবহার করি। আই ইউজ টু সি হিম এভরি ডে, অথবা মাই ফাদার ইউজ টু প্লে ফুটবল ভেরি ওয়েল, এগুলোর ক্ষেত্রেও এটা প্রেজেন্টে যেমন ব্যবহার করা হয়, পাস্টের কোনো হ্যাবিচুয়াল বা অভ্যাসগত কোনো কাজের ক্ষেত্রে এটা বোঝা যায় আমরা করতে অভ্যস্ত ছিলাম সেই অর্থে। 124 and the last one for today, using the past continuous for a habitual action instead of simple past tense. Last year I was walking to school every day, এটা ভুল হবে, last year I walked to school every day, এখানে লাস্ট ইয়ার যেহেতু আছে অতীতের ঘটনা, সেক্ষেত্রে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসলে এই ধরনের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হয়, যদিও ভিডিওগুলো লম্বা হওয়ার কারণে আমি একটু তাড়াহুড়ো করেছি, আপনারা একটু মনোযোগ সহকারে এটা দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে সেটা জানান, আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।